মানুষ আমাদের কাছে কেন ছবি তুলতে আসে? কারণ সে মনে করে থাকে যদি সে তারা আমার সাথে একটা ছবি থাকে, সেই ছবিটাকে কোনো জায়গাটা ব্যবহার করে এবং সেখানে কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা সে দাবি করতে পারে। এখন আপনার আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার সাথে ছবি থাকলে কেন বিশেষ সুযোগ সুবিধা আপনি দাবি করতে পারেন? আপনারা প্রশ্ন করতে পারেন। এটা গত 15 বছর ধরে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা এটার ঊর্ধ্বে যাইতে চাই। আমরা আমাদেরকে বলতে চাই আমাদের সাথে ছবি থাকা মানে, বা আমাদের এই যে তদবিরের এই কালচারটা, আমরা যখন কোনো জায়গায় যাই মানুষ এসে পরিচয় দেয় আমি কুমিল্লার, আমি দেবিদ্বারের, কারণ সে মনে করে থাকে একটা এলাকা ইজম হয়তো এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাবে। আপনি দেখেন যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন, আপনার সদিচ্ছা থাকুক না কেন, আপনি নিজে বা আমি নিজে যদি তদবিরের কালচার চালাই, আমি নিজে যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পারি, এই যে 136টা আন্দোলন হয়েছে, কয়টা বলেন তো রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে সংস্কারের কাজ হাতে নিয়েছেন সেই কাজ কি তিনি সম্পূর্ণ করতে পারবেন কিনা, এবং তিনি যদি না পারে তাহলে তার প্রধান সমস্যাটি কোথায়? এবং হাসনাত আবদুল্লাহ বলছেন যে তাদের সাথে ছবি তুলে মানুষ কি করতে চায় সে বিষয়টি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন, এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই। চলুন আমরা সেই বক্তব্যটি শুনবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রশ্ন উঠেছে নতুন করে। আজকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে তারা মোটামুটি ব্যবস্থা নেওয়ার পথে রয়েছে। সুতরাং এই বিষয়টি কতটা বাস্তবসম্মত হবে এবং কতটা পসিবল হবে এটি করার ক্ষেত্রে, এ নিয়েও আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব রাকিবুল ইসলাম রাকিব, আমার সাথে যুক্ত হবেন। তিনি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আছেন হাসনাত আবদুল্লাহ, তিনি সভাপতি বৈষম্য বিরোধী আন্দোলন। আছেন ফারুক হাসান, তিনি মুখপাত্র গণ অধিকার পরিষদ, এবং নরেন্দ্রনাথ মজুমদার রয়েছেন, তিনি সভাপতি বিবেকানন্দ ফাউন্ডেশন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করছি জনাব হাসনাত আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে। আপনার একটা বক্তব্য আজকে দেখলাম, আপনি লাইভে কথা বলেছেন, সেখানে আপনি অনেক কিছু বলবার চেষ্টা করেছেন। এর মধ্যে আমি যেটা জানতে চাচ্ছি যে এই 32কে হঠাৎ করে টার্গেট করা হলো, যেটা 5 আগস্ট আমরা অনেক কিছুই হয়েছে, সেদিন অনেকে মনে করেছিল যে দেশে যাই কিছু হয়েছে শেষ, এরপর আর তেমন কিছু হবে না, এরপর নতুন করে দেশ বিনির্মাণের পালা শুরু হবে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে 32কে এভাবে গুড়িয়ে ফেলার জন্য আপনারা উদ্যোগী হলেন, এবং বিশেষ করে আপনি প্রথম সবাইকে আহ্বান করলেন সেখানে আসার জন্য? কি কারণ আপনি বলেছেন যদিও, তারপর আজকে জানতে চাই এরপরে পরপর যেগুলো হচ্ছে এগুলি কি একই কারণে হচ্ছে? আপনার কি চান সারা বাংলাদেশে মানে আওয়ামী লীগের ঘর বাড়ি থাকবে না, ব্যাপারটা এরকম? ওকে সাইফুল ভাই, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি প্রথম আহ্বান জানিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় আহ্বান জানিয়েছি, বিষয়টি এমন না, বরং এটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যে বিষয়টি 5ই আগস্ট হয়ে যাওয়ার কথা, আপনি নিজেই বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আর এই ফেসিবাদের যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল না, বরং আমাদের মুভ ফরওয়ার্ড পলিসি অ্যাডপ্ট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখছি এই ঘটনার আহ্বায়ক কে তাহলে? মানে এটি কোন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়েছে? এটি এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং সেইখানে আপনি যদি দেখেন ছাত্র সংগঠন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়নি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং আমরা দেখেছি যে যেখানে যে হাসিনার যে আস্ফালন, যে যে আপনি যদি দেখেন ভয় ভীতি গুম খুন, এখনো পর্যন্ত খুনের যারা হুমকি দিয়ে যাচ্ছে, আপনি যদি আমাদের এখনো পর্যন্ত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার পরবর্তী সময়েও যে নাশকতা, তার পরবর্তী সময় যেভাবে আমাদের সিভিক লাইফকে আপনার ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে, এবং ভারতে বসে আমরা আওয়ামী লীগ পোস্ট আওয়ামী লীগ সিচুয়েশনে রয়েছে, আমাদের পোস্ট রেজিম সিচুয়েশনে রয়েছে। তৎপরবর্তী সময় আমরা আওয়ামী লীগ থেকে যেখানে তাদের কাছ থেকে ক্ষমা আমরা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে তারা ক্ষমা চাইবে, বিচারের সম্মুখীন হবে, সেই জায়গায় আমরা তাদেরকে দেখছি আরো হুমকি ধামকি দিতে। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি আমাকে বললেন যে 5ই আগস্টের বিষয়, 5ই আগস্টের পরে আর পুনরাবৃত্তি হওয়া উচিত ছিল না, বা ধানমন্ডি 32-এর প্রসঙ্গ এখন আর আসা উচিত ছিল না, তাহলে কেন আসছে? ঠিক একইভাবে এই কারণেই আসছে যে মানুষ বিক্ষুব্ধ। একই সাথে আওয়ামী লীগের প্রতি, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গাটি এখনো পর্যন্ত দৃশ্যমান বিচারটি নিশ্চিত করতে পারেনি, সেই জায়গা থেকে, এবং আওয়ামী লীগ ক্রমশ সে ভুল স্বীকারের জায়গা থেকে সরে এসে বরং মানুষের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে। 2000 মানুষের গণহত্যার দায়ভার এড়ানোর চেষ্টা করেছে। এবং আমরা দেখছি যে ভারতের বসে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই জায়গাটিতে ষড়যন্ত্র করে যাচ্ছে।
সেই জায়গার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা ধানমন্ডি 32-এ যেটি 5ই অগাস্ট, যেটি গতকাল হয়েছে, এটি 5ই অগাস্টই হওয়ার কথা ছিল। আপনি পৃথিবীতে যত জায়গায় দেখবেন, জার্মানি ইতালি থেকে শুরু করে আপনি যত জায়গায় দেখবেন যে ফেসিবাদের যেই স্মারকগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলো নিয়ে পরবর্তী গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাটি অব্যাহত হয় না। সেগুলো হচ্ছে ফেসিবাদ পতনের সাথে সাথে সেটিরও বিলোপ হয়। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের শেষ যে ট্রাম্প কার্ড রয়েছে, কালচারাল যেই ট্রাম্প কার্ড, সেটিকে অ্যানাবেল করার মধ্য দিয়ে মানুষকে, বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষের যে মানুষগুলো রয়েছে তাদেরকে যেই প্রাণনাশের যে হুমকি দেওয়া হচ্ছে, জীবন নাশের যে হুমকি দেওয়া হচ্ছে, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে 32-এর ঘটনাটি স্বতঃস্ফূর্ত ভাবে 32কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো, মানে যারা হুমকি দিচ্ছে, যারা এই ধরনের মানে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকে না ধরে 32-এর এই বিল্ডিং কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো কি? আর সারা বাংলাদেশে যে বিল্ডিং গুলি ভাঙা হচ্ছে, কাউকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। অপরাধী যারা যারা যাদেরকে টার্গেট করে এসব বিল্ডিং ভাঙা হচ্ছে বা ঘরবাড়ি ভাঙা হচ্ছে, অপরাধীদেরকে ধরা হচ্ছে না, তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের ঘরবাড়ি কেন ভাঙা হচ্ছে? এটাতে কি মেসেজ পাচ্ছি আমরা দিতে যাচ্ছি? দেখেন, এটা সিম্বলিক্যাল একটা হচ্ছে, এখানে একটা কনোটেশন রয়েছে। আপনি ধানমন্ডি 32-এ শুধু ইট পাথরের একটা বিষয় দেখেন, বিষয়টি কিন্তু এমন না। আপনি যে আমাদের হিস্টোরিক্যাল, আমাদের যে জার্নিটি হয়েছে, সেই হিস্টোরিক্যাল নেভিগেশনের ক্ষেত্রে আমাদের এই ধানমন্ডি 32 ফেসিবাদের একটি হচ্ছে স্মারক হয়ে উঠেছিল। তো মানুষের যে ক্ষোভের জায়গাটা আপনি দেখেন, এই যে মূর্তিগুলা আপনি দেখেন, 5ই অগাস্ট পরবর্তী সময় মূর্তিগুলা কেন, মুজিবের মূর্তিগুলা কেন ভাঙা হয়েছে? মূর্তির তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন, মূর্তির তো জীবন শক্তি নাই, প্রাণ শক্তি নাই, কিন্তু এগুলোর দর্প রয়েছে, এগুলি ফেসিবাদের সাক্ষ্য দেয়। তো সেই জায়গা থেকে ধানমন্ডি 32-এর আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা বিল্ডিং, এটার প্রতি মানুষের আক্রোশ কেন? এটা হচ্ছে ফেসিবাদের স্মারক, যেটিকে সাক্ষ্য রেখে, যেটিকে হচ্ছে জীবন্ত রেখে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার যেই প্রক্রিয়াটি, বা আওয়ামী লীগ যেই ক্ষমার জায়গা থেকে সরে এসে, তাদের উচিত ছিল আপনার ক্ষমা চাওয়া, সেই জায়গা থেকে সরে এসে তারা তাদের যেই আস্ফালন ক্ষমতার, যেই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেই ধরনের রাজনীতি চর্চা করেছে, সেটিকেও অব্যাহত রাখতে চেয়েছে। তো সেটির জায়গা থেকে ধানমন্ডি 32-এর প্রতি মানুষের হচ্ছে তার মানে সেই অর্জনটা, সেটাতে আপনারা সফলতা পেয়েছেন বলে মনে করছেন এই এরপর? এখন সারা বাংলাদেশে যা হচ্ছে সেগুলি টার্গেট কি? 32 ঠিক আছে, স্মারক ছিল ফেসিবাদের, সেটাকে আপনারা করেন, কিন্তু সারা বাংলাদেশে যেগুলো হচ্ছে এটাও কি একই কারণে? সারা বাংলাদেশে আমরা কিন্তু শুরু থেকে বলেছি, আমরা আজকে সকাল থেকে বা গতকাল থেকে আপনি দেখবেন যে আমরা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে অব্যাহত রেখেছি যেন এই আক্রোশটিকে, আওয়ামী বিরোধিতা এবং হচ্ছে ফেসিবাদের ভারতীয় আগ্রাসন বিরোধিতার জায়গাটি যেন ব্যক্তি পর্যায়ে চলে না আসে, যেন কোনো এটাকে পুঁজি করে যেন কোনো রাজনৈতিক দল সেটা তাদের স্বার্থ হাসিল না করতে পারে, জমি দখল, জায়গা দখল, ও তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই বিষয়গুলো যেন কোনোভাবেই না হয়, সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা মানুষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রেখেছি। তো মানুষের যে খুব আহ্বান অব্যাহত রেখেছেন, তার মানে আপনাদের যে এই আহ্বানটা ছিল 32-এর যে কারণ আহ্বান ছিল, সেটি কি তার মানে শেষ হয়ে গেছে? আপনাদের যে উদ্দেশ্য সেটি সফল হয়েছে, এখন সারা বাংলাদেশে যা হচ্ছে এটি আপনাদের আহ্বানে হচ্ছে না, এটি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে? দেখেন, নিয়ন্ত্রণের বাইরে। আজকে যদি আপনি আজকের ঘটনা যদি দেখেন, আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য ভাবে, বা আজকে বাংলাদেশে মানে দেখেন, আপনি পুরো ঘটনাটিকে যদি পর্যালোচনা করেন, আপনি এই যে আওয়ামী কালচারাল যে অ্যাক্টিভিজমের বা আওয়ামী যে বিষয়টি রয়েছে আপনার ধানমন্ডি 32 কেন্দ্রিক, তারপরে হচ্ছে আরো কিছু কালচারাল এস্টাবলিশমেন্ট রয়েছে, যেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যেই মনস্তাত্ত্বিক যেই ভিত্তিটি সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সেটির প্রতি মানুষের ক্ষোভ থাকবে। ভাই, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটি শক্তি, যেটি একটি সংগঠন আছে, ফেসিবাদী শক্তির একটি অলিগার্ক শ্রেণী আছে, এবং সেটির যে মূল কম্পোনেন্টস সেটি হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা রয়েছে। আপনি 6 মাসের মাথায় আপনি আওয়ামী লীগ যেখানে ক্ষমা চাওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগ আবার তাকে হচ্ছে মানুষকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, মানুষকে অপরাধী বানাচ্ছে, মানুষকে হচ্ছে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তো সেই জায়গাটি থেকে মানুষের খুব থাকবে, সেটা খুব এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আপনি একটা অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে আমরা এটা স্বাভাবিক প্রক্রিয়া, আওয়ামী লীগকে, হাসিনাকে পালাতে হয়েছে ভাই, এটা এমন না যে খুব স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে হাসিনা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন দিয়েছে, সেখানে তার পরাজিত হয়েছে, তারপরে তার প্রতি নির্যাতন নিপীড়ন গুলো চালানো হয়েছে। বিষয়টি এমন না,
বরং তাকে জনরোষের মুখে তাকে পালাতে হয়েছে। ওই সিচুয়েশন, ওই কনটেক্সটটা পর্যালোচনায় নিয়ে তারপরে আপনাকে 32 পর্যালোচনা করতে হবে। অর্থাৎ মানুষকে হঠাৎ করে আপনি হচ্ছেন ওই ক্ষোভ, রোষ এবং 15 বছরের এই যে মানুষ যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে সেগুলোর আপনি রিডেমশন কি দিয়েছেন? আপনি কি বিচার করতে পেরেছেন? আপনি কি আমরা বিচার দৃশ্যমান করতে পেরেছি? এটা তো আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমরা বিচার নিশ্চিত করতে পারি নাই, দেখাইতে পারি নাই, মানুষকে হোপ কালেকটিভ ফেইলিয়র বলতে, ঠিক আছে, খুব চমৎকার কথা বলেছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। কালেকটিভ ফেইলিয়র বলতে কালেকটিভ গভর্নমেন্ট তো না, এখন যে গভর্নমেন্ট আছে এটা ছাত্রদের মনোনীত গভর্নমেন্ট, এটা অবশ্যই কালেকটিভ। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অবশ্যই কালেকটিভ গভর্নমেন্ট। কিন্তু আপনাদের মধ্য থেকেই তো অভিযোগ আসছে যে এই সরকার ঠিকমতো কাজ করছে না। আজকে সরকার যদি ঠিকমতো কাজ করতো তাহলে আপনি সচিবালয়ের দিকে আঙুল তুললেন কেন? আজকে আপনার বক্তব্য আপনি বলছেন সচিবালয়কে গণভবনের পরিণতি ভোগ করতে হবে। যদি সচিবালয় কি ঠিকমতো আপনি ঠিক করতে পেরেছে সরকার? আজকে বেঞ্জির বলেছেন যে আপনার রাষ্ট্র কাঠামোতে প্রশাসন এবং পুলিশে 90% হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। 90%। অর্থাৎ যারা আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আপনি তাদেরকে দিয়ে হচ্ছে আবার গণতান্ত্রিক সরকার আপনি হচ্ছে বাস্তবায়ন করছেন। এই গভর্নমেন্টটাকে গত এক মাসে গত গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে 136, পরবর্তীতে অন্তত 150 কাছাকাছি হচ্ছে আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে। রাষ্ট্রের সব জায়গা থেকে যখন অসহযোগিতা করা হচ্ছে, সব পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে, সো ইটস গেটিং এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টু অ্যাড্রেস এভরিথিং এট এ টাইম। হ্যাঁ, গভর্নমেন্ট তার মানে কি এই মুহূর্তে গভর্নমেন্ট সফলভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনি 95 বা 90 যে বললেন, ভয়ানক একটা অঙ্ক, ভয়ানক একটা সংখ্যা, অবশ্যই ভয়ঙ্কর সংখ্যা। তো তাহলে আপনি ধানমন্ডি 32 ভেঙে এই সংখ্যাকে আশঙ্কা মুক্ত করতে পারবেন? সেটির জন্য আমাদের হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, আপনি যদি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের জার্মানিতে ডিনাজিফিকেশন হয়েছিল। ডিনাজিফিকেশন আমাদের যদি দেখেন আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানিতে ডিনাজিফিকেশন করা হয়েছিল। এখন আপনাকে দেখেন আমাদের যদি আওয়ামী বাস্তবতায় দেখেন, আওয়ামী লীগের একটি অংশ কিন্তু এমন ছিল যে গুম খুন হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক ছিল। আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। আরেকটি অংশ ছিল আওয়ামী লীগের মৌন অজাত সমর্থক ছিল। এখন আপনি তো এই পুরো প্রসেসটাকে ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অন্যদিকে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের হচ্ছে পলিটিক্যালি ফাংশনাল করতে হবে। তো সেটির জন্য অবশ্যই আপনার যথাযথ যে, আপনারা কি এই সরকারকে রিপ্রেজেন্ট করেন? আপনার সরকারের যে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে, ব্যর্থতা বলুন, এই যে আঙ্গুল তুলছেন সরকার এটা পারেনি, সরকার করলে ভালো হতো, যে কারণে আপনারা কিন্তু হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে অন্যদিকে ষড়যন্ত্র হচ্ছে, অন্যরা কথা বলার বা চট করে ঢুকে পড়ার সম্ভাবনা মানুষ মনে করছে, এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার দায়টাকে আপনাদের উপরে আপনারা নেবেন যদি সামনে আসলে এরকম একটা পরিস্থিতি হয়? দেখেন ব্যর্থতার দায়ভার আপনি যদি এভাবে জেনারেলাইজ করেন, যে ব্যর্থতা জেনারেলাইজ করে, কারণ এই সরকারের সবচেয়ে বেশি কাছের আপনারা, এটা সরকারও বলেছে বা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, ছাত্ররাই ওনাকে বসিয়েছে। আবার আপনারা বলছেন যে এখনো 90% কোথাও কোনো পরিবর্তন হয়নি, এখন আপনাদের আবার সামনে আসতে হচ্ছে, আপনাদেরকে আবার ঝুঁকি নিতে হচ্ছে, আপনাদেরকে 32 নম্বর ভাঙতে হচ্ছে। না একটু কারেক্ট করতে হবে। 90% পরিবর্তন হয়নি সেটি বলিনি। আমি বলেছি যে আজকে যে বেঞ্জির বলেছেন যে 90% প্রশাসক এবং 90% পুলিশ অফিসারই হচ্ছে আওয়ামী নিয়োগকৃত, আওয়ামী লীগের। এটাকে অস্বীকার করবেন আপনি? না, আমি তো অস্বীকার করছি না। অর্থাৎ এই যে ডি-আওয়ামিফিকেশন যেটা আমরা বলছি, এই ডি-আওয়ামিফিকেশনের জন্য আপনাকে সুযোগ দিতে হবে। ডি-আওয়ামিফিকেশন এই প্রক্রিয়াকে আপনি ফেসিলিটেট করতে হবে। রাদার এই ডি-আওয়ামিফিকেশন প্রক্রিয়া আপনি যখনই দেখেন কাউকে সাসপেন্ড করছে, যখনই দেখা যায় কোনো ধরনের সরকার স্ট্রিক্ট হচ্ছে, তখনই হচ্ছে আবার আওয়ামী লীগের যে কালচারাল যেই উইং রয়েছে তারা হচ্ছে আবার মানবাধিকারের যে বুলি নিয়ে হচ্ছে সামনে হাজির হচ্ছে। আপনি একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, এটা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্টেবল সিচুয়েশনে তার দায়িত্বটি নেয়নি, বরং একটি ক্রাইসিস মোমেন্টে এই সরকার হচ্ছে তার দায়িত্বটি নিয়েছে এবং জরুরি ভিত্তিতে ট্রান্সফরমেশন বা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের সাথে যেই সংস্কারগুলি জড়িত সেগুলিকে সুসম্পন্ন করার জন্য। সেই জায়গাটি থেকে যেখানে সব পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা উচিত ছিল, সেই জায়গায় আমরা দেখছি আমরা গভর্নমেন্টকে সহযোগিতার বদলে কিভাবে আওয়ামী পুনর্বাসন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি মনোযোগী হয়েছি। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে যে ব্যর্থ না সফল এই বাইনারিতে নিয়ে যাওয়ার এখনো সুযোগ হয়নি, বরং
গভর্নমেন্ট এখনো পর্যন্ত প্রত্যেকটি আপনার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এখনো পর্যন্ত বলতে পারবেন না যে কোনো আন্দোলন হয়েছে, আন্দোলনেরই সুযোগ দেয়নি। 150-র মতো আন্দোলন প্রতিদিন আন্দোলন হচ্ছে, গভর্নমেন্টের জায়গা থেকে কোথায় পরিবর্তনটা হলো? আপনি সাবেক আইজি বেনজির আহমেদ বলেছেন 90% এখনো পর্যন্ত আওয়ামী রিক্রুটেড পুলিশ বাহিনী এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। আপনি যেটা বলেছেন আজকের আপনার লাইভে, আপনি বলেছেন যে 32-এর মতো যেন সচিবালয়ের অবস্থা না হয়। সচিবালয়কে কেন টার্গেট করলেন? সেখানে কি একই অবস্থা? আমলাদের অসহযোগিতা। আপনি তো এই বিপ্লবকে তো ধারণ করতে হবে। আপনি যে ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে আপনি যে আন্দোলনগুলো দেখেন, প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে। এবং আপনি আমলাদের কথা দেখেন, এই বিপ্লব পরবর্তী সময় সবচেয়ে প্রথম বেনিফিশিয়ারি হচ্ছে আমলারা। তারা সর্বপ্রথম নিজেদেরকে প্রমোশন দিয়েছে, ক্ষেত্র বিশেষে 1-2টা প্রমোশন দিয়েছে। এবং আপনারা দেখেন তো, নিকট অতীতে এই আমলারা কি নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চায়নি? নিকট অতীতেই আমলারা কিন্তু নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছে, তাদের সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করতে চেয়েছে। এবং এটা উপসচিবেরা, মানে মেইন কথা হচ্ছে যে আমলাতান্ত্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, এই আমলারা এখনো পর্যন্ত এই ছাত্র নাগরিককে মনস্তাত্ত্বিক ভাবে এখনো পর্যন্ত এই বিপ্লবকে ধারণ করতে পারেনি। বরং যে এই আওয়ামী লীগের যে মনস্তাত্ত্বিক যে হিজামনি রয়েছে, সেই হিজামনি থেকে এখনো বের হয়নি। বরং তারা এই লেজুর ভিত্তিক যে প্রবণতা রয়েছে, লাল ফিতার যে দৌরাত্ম্য রয়েছে, সেই জায়গাকে সবসময় গভর্নমেন্টকে সেখানে পারেনি। গত 6 মাসে 7 মাসে যেটা পারেনি, 7 বছরে কি পারা সম্ভব হবে বলে মনে করেন? পারেনি বলে তো আপনাদের এখন আবার ছাত্ররা রাজপথে বেরিতে হলো। এখন এই ড্রাইভার বলতে মানে বারবার কি মানুষ আপনাদের সাথে আপনাদের ডাকে সাড়া দিয়ে এভাবে কি এই সিচুয়েশন তো এটা 1 দিন 2 দিনও হয় নাই। আপনার 15 বছরে স্তরে স্তরে ধরেন, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি আপনি সচিব বানিয়ে দিতে পারবেন? অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিন্তু সচিব বানানো যাবে না। আপনার একজন সেক্রেটারির আওয়ামী নিয়োগকৃত সেক্রেটারি, তার নিচে এডিশনাল সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত, তার নিচে জয়েন্ট সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত, তার নিচে ডেপুটি সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত, ডেপুটি সেক্রেটারি সিনিয়র। এখন যেভাবে চলছে এভাবে চলতে হবে, এর কোনো বিকল্প নাই। এই তো না স্তরে না, এগুলো বিকল্প নাই সেটা বলি নাই। এই যে স্তরে স্তরে আওয়ামী লীগের স্তরীকরণ করা হয়েছে 15 বছর ধরে। অর্থাৎ আপনি যত হয় আপনি সেক্রেটারি বাদ দিয়েছেন, ফর এক্সাম্পল সেক্রেটারি বাদ দিয়েছেন, তাহলে এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসছেন, এডিশনাল সেক্রেটারিও আওয়ামী লীগকৃত। তারপর হচ্ছে আপনি জয়েন্ট সেক্রেটারি নিয়ে আসছেন, সেও তো আওয়ামী লীগকৃত। এখন এটা ওভারনাইট এই সিচুয়েশনটা পরিবর্তন করা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে এখন দেখেন, এই যে আমলাদের এই জায়গায় আমি যেটা বলেছি, তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন। তারা যদি মনে করে থাকে আবার আওয়ামী পুনর্বাসন হবে, তারা আবার আওয়ামী লেসপেন্সার হিসেবে কাজ করে থাকবে, তখন এই আপনার হচ্ছে এই সচিবালয়ের অবস্থা ধানমন্ডি 32-এর মতো হতে পারে, গণভবনের মতো হতে পারে। সুতরাং রাষ্ট্র সব জায়গা থেকে, ভাই আপনি একটা জিনিস দেখেন, আপনার এই যে বলেন এই বিপ্লবের পরবর্তীতে কি এদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, মানে গণভবন সচিবালয়কে মেসেজ দিয়েছিলেন এই মেসেজ? আপনার সরকারের পক্ষে, আপনার সরকার তো সরকারের সদিচ্ছা, যেমন আমার এই 15 আগস্টের পরে আমার অনেক আত্মীয় স্বজন বাড়ছে, 15 আগস্টের পর আমার অনেক বন্ধু সুদীজন বাড়ছে, 15 আগস্টের পর আমি যাদেরকে জীবনও দেখি নয় তারাও আমার কাছে এখন আসে তদবির করে। দেখা যায় একজনের সাথে টকশো করার পরে সে নিজে 5 আগস্টের পর 5 আগস্টের পরে একটা তদবির করে বসি। তো এখন এই যে তদবির, তারপরে হচ্ছে অতি প্রশংসা, মানুষ আমাদের কাছে দেখেন, মানুষ আমাদের কাছে ছবি তুলতে আসে কেন? মানুষ আমাদের কাছে ছবি তুলতে কেন আসে? ঠিক আছে, মানে আপনারা আপনাদের ভাই এই বিষয়গুলো আমরা ফেসিবাদের সামাজিক দিকটাকে আমরা উপেক্ষা করি। আমরা ফেসিবাদের মানুষ আমাদের কাছে কেন ছবি তুলতে আসে? কারণ সে মনে করে থাকে যদি সে তারা আমার সাথে একটা ছবি থাকে, সেই ছবিটাকে কোনো জায়গায় ব্যবহার করে এবং সেখানে কোনো বিশেষ সুযোগ সুবিধা সে হচ্ছে দাবি করতে পারে। এখন আপনার আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার সাথে ছবি থাকলে কেন বিশেষ সুযোগ সুবিধা আপনি দাবি করতে পারেন? আপনারা প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে গত 15 বছর ধরে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা এটার ঊর্ধ্বে যাইতে চাই। আমরা আমাদেরকে বলতে চাই, আমাদের সাথে ছবি থাকা মানে বা আমাদের এই যে তদবিরের এই কালচারটা, আমরা যখন কোনো জায়গায় যাই মানুষ এসে পরিচয় দেয় আমি কুমিল্লার, আমি দেবিদ্বারের, কারণ সে মনে করে থাকে একটা এলাকা ইজম হয়তো এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাবে। আপনি দেখেন যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন, আপনার সদিচ্ছা থাকুক না কেন, আপনি নিজে বা আমি নিজে যদি তদবিরের কালচার চালাই, আমি নিজে যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পারি, এই যে 136টা আন্দোলন হয়েছে, কয়টা বলেন তো রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন হয়েছে? 136টা। প্রত্যেকেই নিজের ছোট ছোট স্বার্থের জন্য আন্দোলন করেছে।
কেউ হয়তো বেসরকারি থেকে সরকারিকরণ করতে চেয়েছে, আউটসোর্সিং থেকে সরকারিকরণ করতে চেয়েছে, কেউ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছে, কেউ গ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করেছে। অর্থাৎ প্রত্যেকেই নিজস্ব গত 16 বছর ধরে রাইট। আপনি যেখানে ধৈর্য করেছেন, আপনি যেখানে অপেক্ষা করেছেন, কিন্তু আপনার এই 5 মাসে, জাস্ট 5 থেকে 5.5 মাস, এই 6 মাস হলো, এই সময়টা আপনার অপেক্ষা। প্রত্যেক দিন আপনি হিসাব করেন 180 দিনের মধ্যে ঢাকা শহরে হচ্ছে 150টা আন্দোলন হয়েছে এবং ভিজিবল আন্দোলন হয়েছে। এখন এই পুরো রাষ্ট্র কাঠামোকে যখন আপনি আপনি রাষ্ট্র কাঠামো মনস্তাত্ত্বিক ফ্যাসিজমের আপনি যদি ঊর্ধ্বে না যাইতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিজমের ঊর্ধ্বে না যাইতে পারেন, জুডিশিয়ারি ফ্যাসিজমের ঊর্ধ্বে না যাইতে পারেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম যদি ক্ষমতায় আসে, তাও এই দেশের সংস্কার হবে না। আপনি শুধুমাত্র সরকার, আপনার নিজের ব্যক্তি জায়গা থেকে সংস্কার হইতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার হইতে হবে। আপনার নিজে, আমি নিজে সারাদিন টকশুতে বললাম যে দুর্নীতি করবো না, এটা করবো না, সেটা করবো না, টকশু শেষে আমি রাইট, স্পষ্ট। হয়ে গেলাম। তাইলে আপনারা তো আমাদেরকেও তো পলিউটেড করা হচ্ছে এখানে, মানে অর্থাৎ সবাই, আমি সামগ্রিক ব্যবস্থা বলছি, আমাদেরকেও তো পলিউটেড করা হচ্ছে। সুতরাং এই ফেসিবাদকে যদি আপনি উত্তরণ করতে চান, আপনি অবশ্যই আমাদেরকে ব্যক্তি মাইক্রো লেভেলের রেকটিফিকেশন প্রয়োজন, মনস্তাত্ত্বিক রেকটিফিকেশন প্রয়োজন। এবং এই জায়গায় একটা ডিমার্কেশন স্পষ্টভাবে সেট করতে হবে। সকালে আমি বলেছি যে আওয়ামী লীগ হচ্ছে নির্যাতক এবং অন্য যারা নির্যাতিত রয়েছে সবাই একটা পক্ষ। বাংলাদেশে দুইটা পক্ষ, নির্যাতকের পক্ষ শুধুমাত্র আওয়ামী লীগ, এবং নির্যাতিতের যে পক্ষ রয়েছে এখানে হচ্ছে বিএনপি রয়েছে, জামাতে ইসলামী রয়েছে, অন্যান্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে। পরবর্তী বাংলাদেশে এই নির্যাতক আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। পরবর্তী বাংলাদেশে নির্যাতিত হিসেবে যারা ছিল, এই যে নির্যাতিত যারা ছিল এই আমব্রেলা টার্মে, তারা এক্সিস্ট করবে এবং তাদের নিজেদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, পলিসি নিয়ে ডিসএগ্রিমেন্ট থাকবে, সেগুলোকে পলিটিক্যালি ফেস করা হবে, সেগুলো পলিটিক্যাল ইভেন্টের মধ্য দিয়ে ফেস করে তারপর হচ্ছে পরবর্তী বাংলাদেশের এই বিনির্মাণের যাত্রা অব্যাহত থাকবে। কি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন? আমরা দেখেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা হয়েছে, সেখানে আপনাদের কোনো সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন? আপনার কাছে কি মনে হয় 2000 মানুষকে মানে হত্যার পরে, মানে আপনার কাছে যদি আপনি বাংলাদেশের নাগরিক এবং গত 16 বছর ধরে যে মানুষগুলো, এবং খুব শুরুর দিকে যে মানুষগুলো হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, তাদের মধ্যে 5 জনের নাম নিলেও আপনি থাকবেন, আমার মনে হয় 3 জনের নাম নিলেও আপনাকে আপনার কথা বলতে হবে। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করা উচিত কিনা? এটা কঠিন প্রশ্ন, আমার ব্যক্তিগত মতামত আমি এখন নাই দিলাম। তবে আমরা দেখেছি আসিফ মাহমুদ যেটা বলেছে, এবং জনাব সালাউদ্দিন আহমেদ, আমি বলবো যারা রাকিবুল ইসলাম রাকিবেরও সেটা কি সেটাও জিজ্ঞাসা করবো। সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন আওয়ামী নামধারী বা আওয়ামী লীগের নাম দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি করা যাবে না। এটা আমরা খুব নতুন করে এই তথ্যটা শুনলাম। এখানে আপনাদের সিদ্ধান্তটা আপনারা কি নিয়েছেন? তাহলে আওয়ামী লীগ কি আজকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ফেসিবাদী সংগঠন, এটা ফেসিবাদী ক্লাব। আর ফেসিবাদী ক্লাবের কোনো রাজনৈতিক করার কোনো অধিকার নাই। আচ্ছা, তার মানে রাজনীতি করেন। আপনাকে ধন্যবাদ। রাকিব ইসলাম রাকিব, আপনার কাছে আসছি আমি হাসনাত আব্দুল্লাহ। ষড়যন্ত্রের অংশ হিসেবেই অনেকে মনে করছে যে এই ধানমন্ডি 32-এর উপর আঘাত করা হয়েছে, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনাদের সম্পৃক্ততা আছে না আছে নিয়েও একটু ছিল, বিতর্ক ছিল, সেটি কেউ পরবর্তী স্পষ্ট করা হয়েছে যে আসলে এখানে কোনো দলের বা কারো নির্দিষ্ট কারো আহ্বানে এটি করা হয়নি, সবার অংশগ্রহণে এই কর্মকাণ্ড গুলি করা হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই, সারা বাংলাদেশে যা হচ্ছে এগুলির কতটুকু আপনি সমর্থন করেন, আর এগুলির কি আসলে এখন বন্ধ হওয়া উচিত কিনা, নাকি চলমান থাকা উচিত? ধন্যবাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, দলের কোনো নির্দেশনা কিংবা অংশগ্রহণ ছিল না, তার যেভাবে ইচ্ছে গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এটি একদিন হয়তো অব্যাহত ছিল, তারপরের দিন কিন্তু দুপুর থেকে কিন্তু বিষয়গুলো পুরোপুরি আমার মতে আর কি চলে এসেছে। সারা দেশে বলেন কিংবা ধানমন্ডি 32 নাম্বার বলেন, বিকেল থেকে টোটালি নিয়ন্ত্রণে চলে এসেছে। সবাই মোটামুটি যার যার ঘরে ফিরে গিয়েছে। সাময়িক একটি বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং সারা দেশেও যে ঘটনাগুলো ঘটেছে, এখানে অবশ্যই আমি হাসনাত আব্দুল্লাহর সাথে একমত পোষণ করছি। এখানে কিন্তু কোনোভাবেই আপনি
ঠিক আছে, নির্দলীয় সরকার অনেক সমস্যা রয়েছে, প্রশাসনিক সমস্যা রয়েছে, পুলিশ প্রশাসন ফাংশন করছে না, কিন্তু তারপর আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। কারা দায় দেখেন আপনি ফেলতে পারেন? নির্দলীয় সরকারের যারা আজকে দায়িত্বে রয়েছে সরকার, আচ্ছা তারা সরকার, হ্যাঁ। কোনোভাবে দায় এড়াতে পারেন না। কারণ আপনি থানা পুলিশ বলেন, তারা কেন সামান্যতম স্টেপ নেবে না? তাদের তো অবশ্যই স্টেপ নেওয়া উচিত। এবং আপনার তো আমাদের সবারই মনে থাকার কথা, সেনাবাহিনীকে সামান্য হলেও কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে, এম্পাওয়ার করা হয়েছে। তো সেনাবাহিনী কি সামান্যতম ভাবে তারা কি এই ধরনের, আমি সারা বাংলাদেশ, আমি এটা ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি সারা বাংলাদেশে কোথাও তারা মানে গতকাল পর্যন্ত আমি দেখিনি যে কোথাও তারা সামান্যতম স্টেপ নিয়েছে। তো এগুলো কারণে অনেক সংশয় সৃষ্টি হয় সবার মনে। আমরা যাতে রাজনৈতিক কর্মী মানে হিসেবে, যে এই যে সারা দেশব্যাপী যে কাণ্ডগুলি হচ্ছে এগুলিকে বন্ধ করার জন্য তার কোনো ভূমিকা রাখেনি সেনাবাহিনীর পক্ষ থেকে। জি অবশ্যই কোনো প্রকার কোনো ভূমিকা রাখেন। যেমন আমি সুদা সদনের কথা যদি বলে থাকেন, না, কিন্তু মানে বন্ধ করার জন্য ভূমিকা কেন রাখবে? আপনি কেন মনে করছেন যে এটা বন্ধ করা উচিত ছিল? কিন্তু জনগণ যেখানে মনে করছে যে না, এই আওয়ামী ফ্যাসিজমের কোনো কিছু চিহ্ন থাকতে পারবে না, এই জায়গাতে আপনি কেন মনে করছেন যে না, এটি করতে দেওয়া ঠিক না? সিম্পল সেন্স বলি, আসলে আপনি যদি দলীয় স্ট্যান্ড বলেন তাহলে কিন্তু হবে না। সিম্পল সেন্স আর একটু জোরে কথা বলতে হবে। বক্তব্য মাইক্রোফোনটা কাছে নিন। স্বাভাবিকভাবে সবাই। জি, হুম, আচ্ছা, হ্যাঁ, আমি বললাম যে যখন হুম, খুনি হাসিনা বক্তব্য রাখছিলেন আর কি, তখন স্বাভাবিকভাবেই সবার মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি খুবই স্বাভাবিক যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো ওই রাত গেল, তো ওই রাত যাওয়ার পরে আপনি দেখেন তারপরের দিন যে বিষয়গুলো, তো সেখানে আপনি লক্ষ্য করে দেখেন যে সামান্যতম প্রশাসনের কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করেনি। এখন আপনি বলতে পারেন যে কেন করবে না? আপনি এই বিক্ষুব্ধ জনতা, এটা তো দিনের পর দিন চলতে পারে না, আপনি এভাবে চলতে দিতে পারেন না। দিনের পর দিন বিচারহীনতা সংস্কৃতি, সেটা হোক ফেসিবাদী আওয়ামী লীগ, আপনি চলতে দিতে পারেন না। এতে অবশ্যই আপনি লং রানে এগুলো এই দেশের জন্য ক্ষতি হবে, এবং বিশেষ করে নির্দলীয় সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এবং আমি আগেও একটা বিষয় বারবার বলেছি যে আমাদেরকে অভিযোগ দেওয়া হয়, এই প্রেক্ষাপটে আমি প্রশ্নটি টেনে নিয়ে আসছি। অভিযোগ দেওয়া হয় বিএনপি কিছু নেতাকর্মী, হ্যাঁ আমরা বহিষ্কার করছি বিএনপি, আবার ছাত্র দলের কিছু নেতাকর্মী যদি কোনো অন্যায় অপরাধে যদি আমরা বহিষ্কার করছি। কিন্তু দেখেন কোন প্রশাসন, তারা কিন্তু এখানে তারা এই ঘটনা ঘটার আগে কোনো হস্তক্ষেপ করছে না। ঠিক আছে, একটা জায়গায় একটা লোকজন নিয়ে যাচ্ছে, সেখানে তো একটা গিয়ে এক দুইটা ঘটনা ব্যতীত কোথাও কোনো প্রশাসন লাঞ্ছিত হওয়া কিংবা একটা অন্যায়কে বাধা দিতে গেছে, সেখানে সেটাকে আপনি ছাত্রদল কিংবা বিএনপি নেতা কর্মীরা সেখানে বাধা প্রদান করছে এমন কোন নজির এক দুইটি ঘটনা ব্যতীত কোথাও কোনো নজির নেই। তাহলে তারা কেন ঘটনা ঘটার আগে কেন স্টেপ নেয় না? এটা আমাদের মনে অনেক বড় একটা প্রশ্ন। ঠিক একইভাবে আমি গতকালের এই ঘটনাটা আমি ঠিক একইভাবে বিশ্লেষণ করব যে তারা জানছে, ঠিক আছে, বিক্ষোভ রাতের বেলা বিক্ষোভ করেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে, কিংবা কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা ফেসিবাদের দোষর এবং চরম অত্যাচার নির্যাতন করেছে ওই অত্র এলাকার সাধারণ জনগণের ওই স্টিম রোল চালিয়েছে অত্যাচার নির্যাতন, ঠিক আছে, মানা যেতে পারে। কিন্তু এটাকে তারপরে দিনের বেলা তো আপনি মানতে পারেন, আজকের দিনে তো মানতে পারে না। তবে হ্যাঁ, সাধারণ জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই সহনশীলতা পরিচয় দিয়েছে, শান্ত হয়ে গিয়েছে। কারণ এখানে একটা বড় প্রভাব ফেলেছে, বিএনপি স্টেটমেন্ট দিয়েছে এবং অপর রাজনৈতিক দলগুলো সচেতন ভাবে বক্তব্য রাখার কারণে কিন্তু আপনি সাধারণ জনগণ, ছাত্র জনতাও যদি আমি বলি, তারা কিন্তু ধৈর্য এবং সহনশীলতার সহিত পরিস্থিতি মোকাবেলা করে দুপুর থেকে কিংবা বিকেল থেকে তার শান্ত হয়ে গিয়েছে, তারপরে আর কোনো ঘটনা ঘটেনি। এটি হলো একটি বিষয়। কিন্তু আমি একটি বিষয়, আমি কোনো বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা সেরকম না, আমি হাসনাত আব্দুল একটি বিষয়তে আমি খুব বেশি মানে খুব বেশি আর কি করছি, মানে এটি আমি ভিন্ন মত পোষণ করছি। এবং আমি মনে করি যে এটি কোনোভাবে কাম্য নয়। তিনি আজকে এবং একটু আগে তিনি যেভাবে বক্তব্যে বলেছেন যে সচিবালয়কে 32-এর মতো পরিণতি ভোগ করতে হতে পারে, এবং তিনি খুবই জ্বালাময় বক্তব্যের মাধ্যমে এটি বলেছেন এবং সোশ্যাল মিডিয়া সমস্ত শেয়ার করেছেন, একটু আগে বক্তব্য রেখেছেন। তার কথা অবশ্যই
সত্যতা রয়েছে যে সচিবালয়ে যারা বসে রয়েছে, এটি আমাদের অনেক আগের দাবি, আমরা বারবার বলেছি। আর সবাই ফেসিবাদের দোষর, কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের বিরুদ্ধে কিংবা ফেসিবাদের দোষর যে সকল শিক্ষক বৃন্দের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, একটি বিষয় আমরা পাচ্ছি না। কিন্তু এটার অর্থ এই নয়, এটির অর্থ এই নয় এ ধরনের মানে একটা দায়িত্বশীল জায়গা থেকে একজন সচেতন রাজনৈতিক কর্মী এবং যাদের একটি অবস্থান রয়েছে এবং যাদের দ্বারা ছাত্র জনতা প্রভাবিত হয়, সাধারণ জনগণ প্রভাবিত হয়, তাদেরকে কিন্তু এই ধরনের বিষয় উস্কে দেওয়া হলে যদি দেশে কখনো আরেকটু কোনো বিশৃঙ্খল কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে নেক্সট টাইম যে কেউ না কেউ গিয়ে সচিবালয়কে হামলা করবে না, তার কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই। সেহেতু আমি এই বিষয়ে দেশে যেন কোনো মানে বাজে পরিস্থিতি সৃষ্টি যেন না হয় আগামীতে, সবকিছুই আমরা সচেতন ভাবে মোকাবেলা করে এসেছে 6 মাস। আপনি দেখেন 6 মাসে ধানমন্ডির ব্যাপারে বা এই যে ছাত্র নেতারা যেটা করেছে এটা তো ভাই আমাকে যদি অনুমতি দিতেন, আমি একটু যদি মানে জাস্ট ফ্লোর 1 মিনিট যদি সুযোগ থাকে। শিওর হ্যাঁ। তাকে ভাই একটু অনুমতি নিয়ে একটু এখানে আপনার একটু লজিক্যাল কন্ট্রাডিকশনটা আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যখন নিয়ম প্রতিষ্ঠিত হতে আপনার হইতে পারে না, তখনই কিন্তু অনিয়মটা নিয়ম হয়ে দাঁড়ায়। আপনি দেখেন, আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে আমরা আওয়ামী লীগকে এবং হাসিনাকে আমরা পতন ঘটাতে পারিনি, আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পতন ঘটাতে পারিনি, তখন কিন্তু আমাদের গণভবনে আমাদেরকে যেতে হয়েছে এবং গণভবন থেকে ওনাকে পালাতে বাধ্য করতে হয়েছে। আমি সেই জিনিসটিই বলেছি, যদি নিয়মতান্ত্রিক ভাবে আমরা আমাদের জায়গা থেকে রিকনসিলিয়েশনের যে প্রক্রিয়া, আপনার জায়গা থেকে আপনি উন্মুক্ত রেখেছেন, আমরা আমাদের জায়গা থেকে উন্মুক্ত রেখেছি, রিকনসিলিয়েশনের প্রক্রিয়া কিন্তু উন্মুক্ত। তা সত্ত্বেও যেসব আমলারা বা যেসব প্রশাসক রয়েছেন বা পুলিশ রয়েছেন, তারা যদি তা সত্ত্বেও এই যে মনস্তাত্ত্বিক যেই আমাদের ফেসিজম রয়েছে সেটি থেকে যদি না বের হতে পারে, হয়তো আপনি করবেন না বা আমি করব না, এই 5 বছর পরে বা 10 বছর পরে 20 বছর পরে কেউ না কেউ নিশ্চয়ই সচিবালয়ে আবার যাবে। গণভবনের অ্যানালজি সচিবালয় হিসেবে অবশ্যই হবে। ভাই নিয়মতান্ত্রিক ভাবে যখন ব্যর্থ হয়, নিয়মতন্ত্র যখন ব্যর্থ হয়, তখনই কিন্তু ভাই এই গণরোষের সৃষ্টি হয়। এখন এই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে আমরা বলতে পারি, বা এই বিষয়টিকে আমরা আমাদের সচেতন জায়গা থেকে মানুষকে বা এই যে প্রশাসনকে বা আমলাদেরকে এই বার্তাটি আমাদের পৌঁছে দেওয়া, এগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব বলে আমরা বোধ করছি, এবং সেটির অবশ্যই একাডেমিক এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা অবশ্যই রয়েছে। এখানে রাকিবুল ইসলাম রাকিবদের দ্বিধা কেন, মানে এখানে আপনাদের ভিন্ন মত কেন? কেন বলছি, জি অবশ্যই আপনি দেখেন মানে একটা জিনিস একটু শুনতে চাই, হাসনাত আব্দুল খুব স্পষ্ট ভাবে বলেছে যে এখনো পর্যন্ত তারা মনে করে যে, যেটা বেনজির আহমেদও বলেছেন, সাবেক আইজিপি, তিনি তার একটা স্টেটমেন্টে বলেছেন, আজকে তার একটা গোপন মিটিং এর মধ্যে তিনি বলেছেন প্রায় 90% পুলিশ সদস্য এখনো পর্যন্ত আওয়ামী রিক্রুটেড সরকারের বিভিন্ন প্রশাসনে রয়েছে। এবং একইভাবে মনে করছে হাসনাত আব্দুল্লাহ যে একইভাবে সচিবালয়ে রয়েছে, যে কারণে ওইগুলি যদি ওই আওয়ামী মুক্ত না হয় তাহলে তাদের যে লক্ষ্যবস্তু সেখানে কখনোই পৌঁছতে পারবে না। এই জায়গা থেকে তারা মনে করছে যে এখানে কাজ করা উচিত, না হলে পরে একই অবস্থার সম্মুখীন হতে হবে সচিবালয়কে। এই জায়গাতে এখানে আপনার ধন্যবাদ। আপনি দেখেন 5 আগস্ট আমরা গণভবন দখল করা হয়েছে, মানে পুরো বাংলাদেশের সবকিছু ফেসিবাদের যে আস্তানা যাচ্ছিল সবগুলো দখল নেওয়া হয়েছে 5 আগস্টে। এবং সেখানে সাধারণ জনগণের কি বিক্ষুব্ধ অবস্থা, পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে, আওয়ামী লীগের সকল নেতা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেই ধরনের একটি পরিবেশ তো এরা দেখেছে, সিচুয়েশন এরা ফেস করেছে। এই আমলারা যদি এই ধরনের 5 আগস্টকে ভয় না পায়, এই হাসনাত আব্দুল্লাহ একটা হুমকিকে তারা ভয় পাবে। ঠিক আছে, এই হাসনাত আব্দুল্লাহ কিংবা আমি রাকিব একটা বক্তব্য দেব, এতে এই আমলারা ভয়ে ভালো মানুষ হয়ে যাবে, বিষয়টা সেরকম না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি চান, মানে কোনটা করা উচিত বলে মনে করেন? আমি এখন আমি একটা সমাধান রয়েছে আমার ব্যক্তিগতভাবে। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অভিমত সেটি হলো, আপনি যত যাই বলেন না কেন, জুলাই আগস্টে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যকে বিনষ্ট করা যাবে না, কখনোই বিনষ্ট করা যাবে না। এবং আপনাকে অবশ্যই আওয়ামী লীগকে বিচারহীনতার যে সংস্কৃতি এই দেশে গড়ে উঠেছে এটি অব্যাহত রাখা যাবে না, সুস্পষ্ট অবস্থান। আপনি মব জাস্টিসের মাধ্যমে
এই আওয়ামী লীগকে দমন করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার মাধ্যমে সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সময় লাগুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে। তার মানে এইভাবে সরাসরি হাসনাত আব্দুল্লাহ বা আপনাদের হাক ডাকের মাধ্যমে নিষিদ্ধ না করে বা তাদের চাপ প্রয়োগ না করে আপনি মনে করছেন যে আইনের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ অথবা তাদেরকে না, এখানে আমি একটু বলি, নিষিদ্ধের প্রশ্নটা আসবে, আপনি আইনের পক্ষে আগেলেন, আপনি নিষিদ্ধের প্রশ্নটা আসবে। আপনি গণহত্যার সাথে যারা জড়িত থাকবে, সুস্পষ্ট ভাবে গণহত্যার সাথে জড়িত, আপনি সেই প্রক্রিয়া শুরু করেন, আপনি তো বিচার শুরু করছেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে সচিবালয়ে যারা আছে তাদেরকেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিচারিক প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এবং কিন্তু এক্ষেত্রে মূল যে বিষয়টা জাতীয় ঐক্য, এক্ষেত্রে আপনি রাজনীতিভাবে, হ্যাঁ আমাকে একটু বলতে দেন প্লিজ, আমি একটু স্পষ্ট করে, তাহলে নানা তো বিষয় হবো। আপনি দেখেন, এই সংস্কার কমিশন নিয়ে একটি প্রবলেম হয়েছিল, পরবর্তীতে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডাকে, কিন্তু দেখেন ডক্টর ইউনূস সাহেবের ডাকে কিন্তু দেখেন সকল রাজনৈতিক দল, তার রাজনৈতিক দলের প্রধানরা মিটিং করে তাকে সমর্থন জানালেন যে হ্যাঁ আপনি সংস্কার শুরু করেন, আমরা সবাই এই বিষয়ে একমত রয়েছি। এই ধরনের জাতীয় ঐক্যটা আমাদের ধরে রেখে এই বিচার প্রক্রিয়া এগিয়ে যেতে হবে। এছাড়া যদি আমরা এই ধরনের বক্তব্য রাখি কিংবা এই ধরনের কোন প্রকার আবারও কোন অনাকাঙ্ক্ষিত, যেমন হাসিনা আবার বক্তব্য রাখতে পারে, হাসিনা ভিডিও কনফারেন্সে 32-এর ব্যাপারে আপনার ছাত্র সংগঠনের জায়গা থেকে আপনার হানার মতো একটু যদি করেন, কারণ আমি আমার হাসান আব্দুল্লাহর কথা প্লিজ, আমি আমাকে মানে আমার যেমন এই খুনি হাসিনা, আপনি দেখেন যে ভারতে একটি জায়গায় মনে হলো সমাবেশের মতো করলো, তখন আপনি কি করবেন? তখন তো জনতা আর উত্তাল হয়ে যাবে বাংলাদেশে। তখন যদি আপনি মনে করেন যে সচিবালয় ইচ্ছা খুলে নিয়ে আসি, এটি তো ঠিক হবে না। তখন যদি মনে হয় যে পুলিশ সদর দপ্তরকে হামলা করি, এটি তো ঠিক হবে না। সে কারণে আমি শেষ করে দিচ্ছি, রাজনৈতিক ভাবে সকল রাজনৈতিক দল ঐক্য থাকতে হবে এবং এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যতীত কোনো উপায় নেই। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো এখন বলতে পারেন যে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, মানে আমরা নির্বাচন কথা বললেই অনেকেই আর কি একটু করে বিএনপি তো জনগণের ম্যান্ডেট ছাড়া না চললে এই দেশে আর কখনো নির্বাচন হওয়া সম্ভব। সে ঐক্যটা মূল বিষয়, রাজনৈতিক ভাবে ঐক্য নিয়ে, এবং ছাত্র সংগঠনগুলোর মাঝেও একটা বৃহৎ ঐক্য প্রয়োজন হয়ে তারপর আপনি বিচার প্রক্রিয়া শুরু করেন। ঐক্যটাই সবচেয়ে বড় অস্ত্র এবং ঐক্য ধরে রাখলে সব সংকট মোকাবিলা করা সম্ভব। হ্যাঁ, তারপরে সবকিছু সমাধান হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ যারা শুনছেন। আমি আসলে হাসনাত আব্দুল্লাহর পুরো বক্তব্যটি শুনতে পারি নাই, পুরোটা শুনলে হয়তো আরো উত্তর দিতে সুবিধা হইতো। তো যাই হোক, আমি হাসনাত আব্দুল্লাহর যেখান থেকে বক্তব্যটি শুনেছি, সে বলেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি একটি ইনক্লুসিভ, অর্থাৎ সকলের পার্টিসিপেশনে বা সকলের অংশগ্রহণে একটি সরকার। আসলে এটি পুরোপুরি একটা মিথ্যাচার। এই সরকার বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা ইনক্লুসিভ সরকার, এটা যদি কেউ বলে থাকে, এর চাইতে ডাহা মিথ্যাচার আমি মনে করি আর কিছু হতে পারে না। হ্যাঁ, এটা আমরা বলি যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার, অর্থাৎ জনগণ সমর্থন দিয়েছে, তা না হলে তো টিকতে পারতো না। এখন কথা হচ্ছে, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা চাই নাই এরকম ফরম্যাটে, এরকম আকারের, এরকম একটা অদ্ভুত সরকারকে এদেশের জনগণ কিংবা বিপ্লবের পক্ষের কোনো শক্তি চাই নাই। আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম, অর্থাৎ বিপ্লবের পক্ষের শক্তি যারা, তাদের অংশগ্রহণে, তাদের পার্টিসিপেশনে আমরা একটি সরকার চেয়েছিলাম। কিন্তু বাস্তবে করতে সেই সরকার পাই নাই। কেন পাই নাই, কি কারণে হয় নাই, কারা করতে দেয় নাই, সেটা নিয়ে বিশদ আলোচনা রয়েছে। ইতিমধ্যে আলোচনা সমালোচনা আপনারা অনেক কিছুই জানেন। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। এখন কথা হচ্ছে, আপনারা এখন দাবি করছেন যে এটি একটি ইনক্লুসিভ সরকার, এখানে সবাই আছে, এটা সেটা। আরে ভাই, এই সরকারে যদি সবাই থাকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কর্মকাণ্ড, কার্যক্রম, এভরিথিং একটা দলকে মানে সামনে রেখে তারা কার্যক্রম চালাচ্ছে। আদার্স যে বিপ্লবের পক্ষের শক্তিগুলো রয়েছে, তাদের এই সরকারের নানান যে কর্মকাণ্ড, নানান যে আপনার অ্যাক্টিভিটিস, সেখানে কোনো অংশগ্রহণ নেই। এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের 4টা মিটিং হয়েছে, মানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। আমরা সেখানে যাই, প্রত্যেকটা দলেই যাই। আমাদের প্রত্যেকটা দলকে সময় দেওয়া হয় 2 থেকে 3 মিনিট করে, একজন বক্তব্য রাখবে। এই 1 মিনিট মানে একজন বক্তব্য রাখবেন 3 মিনিটে বা 2 মিনিটে। এই 2-3 মিনিটে কি এমন আলোচনাটা করা সম্ভব বলে আপনি মনে করেন? তারপরে আমরা বলেছি স্টিল নাও এই সরকার যাতে ফেলিওর না হয়, ব্যর্থ না হয়, আমরা এই সরকারকে সহযোগিতা
করার জন্য প্রস্তুত আছি এবং সমর্থন দিয়ে যাচ্ছি, বিকজ অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আপনারা ধানমন্ডি 32 ভাঙতে যাচ্ছেন, ভেঙে ফেলেছেন, আমাদের কোনো আপত্তি ছিল না। ফ্যাসিবাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ সিম্প্যাথি বলেন, অনুকম্পা বলেন, সহানুভূতি বলেন, কোনো কিছুই নেই, অ্যাকচুয়াল পরিমাণ নেই। এবং ফ্যাসিবাদের দোষর যারা, তাদের প্রতিও আমাদের ন্যূনতম সিম্প্যাথি নেই। এখন কথা হচ্ছে, আপনি একদিকে ফ্যাসিবাদের দোষরদের আস্তানা ভাঙবেন, আরেকদিকে ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা বানাবেন, চেয়ারে বসাবেন। এর চাইতে ভণ্ডামি আর কি আছে? এর চাইতে দ্বিচারিতার কি আছে? এই ফারুকি, মোস্তফা সরওয়ার ফারুকি, সে 5ই আগস্টের পরে লেখলো, মাননীয় প্রধান উপদেষ্টার উচিত তিনি দায়িত্ব বসার পরপরই ধানমন্ডি 32কে সগৌরবে সাজসজ্জার মাধ্যমে এটাকে যাতে আবার পুনর্জীবন দান করা হয়, এরকম বিশদ একটা লেখা লিখেছেন। সেই একই ব্যক্তিকে আপনারা আজকে চেয়ারে বসিয়ে উপদেষ্টা বানিয়েছেন, আর বোল্ডুজার নিয়ে ধানমন্ডি 32 যাচ্ছেন। ওয়াই? এখন আসেন, এটা নিয়ে অনেক কথা বলতে গেলে অনেক আলোচনা হবে। কেউ যদি মনে করে থাকেন যে ভাই আপনারা কি তাহলে ফ্যাসিবাদের পক্ষে, আরে ভাই 22 বার হামলার শিকার হয়েছি, এই সরকারের আমলেও একবার হামলার শিকার হয়েছি কিছুদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনো আমার কপালে 5টা সেলাইয়ের দাগ, জেলে গেছি, রিমান্ডে গেছি, এই ফ্যাসিবাদের দোসরদের সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে, যারা এই ফ্যাসিবাদের দোসরের তকমা দিয়ে দ্বিচারিতা এবং ভণ্ডামিতে লিপ্ত, তাদের যে গোমর, এটা জনগণের সামনে আমাদের উপস্থাপন করাটা জরুরি। আজকে দেখেন, হাসনাত আব্দুল্লাহ অনেক কথাই বলেছেন, আমি যতটুকু শুনেছি তার সেই কথা থেকে আমার বলতে হয়, আপনারা বোল্ডুজার নিয়ে 32 ভাঙতে গেলেন, খুব ভালো কথা, আপনারা সরকার চালান, এই সরকার আপনাদের। এটা কে বলেছে? মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে, সেই লিস্ট থেকে যাকে যাকে আমি চিনি তাদেরকে আমি উপদেষ্টা নিয়োগ দিয়েছি। তার মানে মাননীয় প্রধান উপদেষ্টার স্টেটমেন্ট অনুযায়ী এই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা এই ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক বা যে ছাত্র সংগঠন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের সরকার, নাগরিক কমিটির সরকার। সুতরাং তাদের সরকার হয়ে তাদের সরকারে ফ্যাসিবাদের দোসরদের বসা রাখবে, আরেকদিকে ফ্যাসিবাদের আস্তানা গড়িয়ে দাও, ভেঙে দাও। আরে ভাই, এর চাইতে মানে দ্বিচারিতা আর কি হতে পারে? সবার আগে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার যাকে বলে থাকি আমি, এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ মুক্ত আগে করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দালাল, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন। তাহলে বলবো ইউ আর দ্য রাইট ওয়ে, রাইট ট্র্যাক। তাহলে আমরা বুঝবো যে আপনারা সঠিক ট্র্যাকে রয়েছেন, রাইট ওয়েতে রয়েছেন। যদি না পারেন তাহলে বুঝবো আপনারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। সচিবালয়ে 95% আমলা বা সচিব আওয়ামী লীগের দোসর। আপনাদের কি কর্মসূচি? তার মানে কর্মসূচি আমরা বিষয়টা নিয়ে কোনো কর্মসূচি দেখি নাই। 32-এর বিষয়টাকে আপনারা খুব বেশি সমর্থন করছেন না? না, খুব বেশি সমর্থন করছি না বিষয়টি এমন নয়। আমরা চাই ফ্যাসিবাদের যে সকল আস্তানা এবং ফ্যাসিবাদের দোসর, তাদেরকে সমূলে উৎপাদন করা হোক। এখন কথা হচ্ছে, এই উৎপাদনটা করবে কে? করবেটা কি? আজকে যে সরকার, এই সরকার কারা নিয়েছে? তারাই তো এনেছে, ছাত্র জনতা এনেছে। তো সরকারকে এনে আপনি একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে আপনি আবার সিস্টেম বহির্ভূত, নিয়ম বহির্ভূত কাজ করবেন, তাহলে তো এটা চলতে পারে না। আজকের এই টকশোতে মানে সাইফুর সাগর, আপনি হচ্ছেন কি পরিচালক, সঞ্চালক। আপনি যদি না থাকেন, আপনি যদি এসে বলেন যে আপনারা 4 জন আলোচক আছেন, যে যার মতো আলোচনা করতে থাকেন, এটা কি টকশো থাকবে? থাকবে না। এটা কি হবে আপনি নিজেও জানেন। তো সুতরাং স্টিল নাও বাংলাদেশ একটা সিস্টেমের মধ্যে চলছে। এই সিস্টেম কারা তৈরি করেছে বা এই সিস্টেমের মধ্যে কারা পেরে? তারা যারা সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যারা সরকার বানিয়েছে, যারা এই সরকারের অংশীজন, তারাই। সুতরাং তারা সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম বহির্ভূত যদি কোনো কাজ করে থাকে, এরপরে কোনো যদি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়, এই দায়ভার কে নিবে? তারা স্বীকার করুক, বলুক যে যা কিছু ঘটবে আগামীতে সব দায়ভার আমাদের, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কিছুক্ষণ আগে ইরানের মানে আজকে জাতীয় দিবস উপলক্ষে তাদের প্রোগ্রাম ছিল হোটেল ওয়েস্টিডি, সেই অনুষ্ঠান থেকে কিছুক্ষণ আগে মাত্র আমি আসলাম। সেখানে সকল দেশের কূটনীতিকরা, যারা অ্যাম্বাসেডর বা হাইকমিশন, তারা উপস্থিত ছিলেন। অনেক মানে কূটনীতিক এসব ঘটনা নিয়ে কিছুটা মানে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশের এই যে পরিস্থিতি, উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। তো এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, ভাই আপনি ভেঙে চুরে খান খান করে দেন। 5ই আগস্ট কেন করলেন না? 6 তারিখ কেন করলেন না? 7 তারিখ কেন করলেন না? তখন কোথায় ছিলেন? কেন ঘুমিয়েছিলেন? তখন তো সরকার ছিল না, তখন যা ইচ্ছা তাই করতেন, যাই হয়ে যাইতো। তখন করেন নাই। সরকারের মানে কি বলে, হাসিনার ফ্যাসিবাদী সংবিধানের আন্ডারে সরকার বানালেন, ফ্যাসিবাদের আন্ডারে দেশ চালাচ্ছেন। কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা চোখপুর অপসারণ চাইলাম, তারাও চাইলো, তারা কর্মসূচি ডাক দিল কোথায়? কেন্দ্রীয় শহীদ মিনারে। এই কথাগুলো বললে তাদের কোমরে আর মানে প্যান্টের বেল্ট থাকবে না, প্যান্ট খুলে যাবে।
আমরা আন্দোলনের ডাক দিলাম, আমরা সেই চোখপুর বাসভবন তথা বঙ্গভবনের সামনে গেলাম, সেখানে বিশাল আলোচনা, সেখানে তাদের নির্দেশে আমাদের উপরে টিয়ার সেল মারা হয়েছে, সেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। হ্যাঁ, বিএনপি চাই নাই, ভালো কথা, আপনারা বিএনপির এগেইনস্টে বক্তব্য দেন, কথা বলেন। তারা কি করলো? আমাদেরকে বারবার টেলিফোন করছে, ভাই যে কোনো মূল্যে ফিরে আসেন, আন্দোলন স্থগিত করেন, এটা করেন সেটা করেন। কেন রে ভাই? আপনারাই তো আগে ডেকেছেন, আপনারাই বললেন চোখপুর পদত্যাগ চাই, পদত্যাগের দাবিতে আন্দোলন ডাক দিলেন, আমরাও মাঠে নামলাম, আমরাও রাজপথে আন্দোলন ডাক দিলাম, অবস্থান নিলাম। সেই অবস্থায় আপনারা টিয়ার সেল মেরে এটা সেটা করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলেন, ফিরে আসলেন। আপনারা এখন পর্যন্ত কোন দাবিতে সলিড একটা অবস্থানে রয়েছেন বলেন? কোন দাবিতে? না, এই দাবিতে সলিড, এটা হতেই হবে যে কোনো মূল্যে, এট এনি কস্ট। আমি দেখি নাই, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে নির্দিষ্ট একটা দল বানানোর জন্য তারা নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, নানাভাবে। আজকে হাসনাত আব্দুল্লাহ যখনই বলেছে এই সরকার ইনক্লুসিভ সরকার, হোয়াট ইজ দিস? কিসের ইনক্লুসিভ? আজকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করা হয়, যেমন ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে দেখলাম জাতীয় কি একটা কমিটি করা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায়। সেই কমিটিতে অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা, তাদেরকে ঢোকা হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসাবে। এখন আমার প্রশ্ন, এই সরকার যদি ইনক্লুসিভ সরকার হয়ে থাকে, তার মানে এই সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমাদের, আমরা বিপ্লবের পক্ষের শক্তি, এই বিপ্লবের সবচাইতে বড় অবদান প্রত্যেকটা রাজনৈতিক দলের রয়েছে, তাহলে সেই ছাত্র প্রতিনিধির জায়গায় কেন অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনের তারা থাকবে? হ্যাঁ, তারা বলতে পারে 10টার মধ্যে আমরা 5টা বা 6টাই আমাদের ছাত্ররা থাক, বাকিটাতে শিবির আছে, ছাত্রদল আছে, আমাদের ছাত্র অধিকার পরিষদে আপনারা থাকেন। তাহলে আমরা বলতে পারতাম যে ইয়েস, ইটস অ্যাবসলিউটলি ইনক্লুসিভ সরকার। বাট তারা তো সেটা করে নাই, তারা তাদের লোক ঢুকাচ্ছে, সবকিছুই তারা করছে, এভরিথিং। এরপরে এরা বলছে কি না ইনক্লুসিভ সরকার, যা কিছু হবে দায়ভার সবার, মানে মধু খাবেন আপনারা, আর বিপদ তৈরি হলে, সমস্যা তৈরি হলে দায়ভার নিতে হবে পুরো রাজনৈতিক মহলকে। এটা চলতে দেওয়া হবে না। এই সরকার বিপ্লবের 5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কি করতে পেরেছে? জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা কেউ অংশ বাস্তবায়ন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমরা জানি যে এই সরকার পারবে না, বিকজ এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে কোশ্চিন কালেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। যেহেতু তারা পারবে না, আমরা জেনে বুঝে এই সরকারকে সমাধান কল্পে নানান সাজেশন দিয়েছি, পরামর্শ দিয়েছি, বাট তারা আমাদের সাজেশন পরামর্শ একটাও গ্রহণ করে নাই। এই জন্য এই সরকার আজকে বিপদের দিকে ধাবিত হচ্ছে। তারা নিজেরাও বিপদে পড়বে, বাংলাদেশকে বিপদে ঠেলে দিবে। কিন্তু আমাদের কষ্টটা লাগে কোন জায়গায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করতে হবে, আমি আসছি। আপনি এই মন্তব্যটাকে আমরা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে এখন পর্যন্ত আসলে আস্থা রেখে যাচ্ছি, বিকজ হি ইজ এ গ্লোবাল ফেস। আমরা মনে করি বাংলাদেশের একমাত্র গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তার জন্য মূলত আজকের এই বাংলাদেশ, মানে এই পর্যন্ত। তাছাড়া এই উপদেষ্টা প্যানেলের কাউকে আপনি ঠিক মনে করছেন না? ইউনূসের ফেসকে ব্যবহার করে, আমি শেষ করি অল্প সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার ফেসকে ব্যবহার করে আজকে নানাভাবে নানা রকম যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ফেস নষ্ট হয়ে যাবে। কিছুদিন পরে মানুষ তাকে নিয়ে প্রশ্ন তুলবে। তার ফেস নষ্ট হওয়া মানে আন্তর্জাতিক এরেনাতে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়া। সামগ্রিকভাবে আমরা একটা নেতিবাচকতার দিকে যাচ্ছি, আর এই জন্য দায়ী কারা? তারা দায়ী, আমরা নই। উই আর রেডি টু কোঅপারেট এই সরকারকে, বাট তারা কোঅপারেশন, আপনি সরকারের কাঠামো নিয়ে বড় ধরনের কাঠামো নিয়ে বড় দাগের আপনি আপত্তি তুলেছেন এবং অভিযোগ যে এই সরকারের কাঠামোটাই ভঙ্গুর। শুধু কাঠামো না, আমার কথা হচ্ছে এই সরকারকে আমরা কেন এনেছি ভাই? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ভাই 30 সেকেন্ড। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদেরকে দায়িত্ব দিয়েছি, ফ্যাসিবাদের চিহ্নগুলো মুছে ফেলেন, ফ্যাসিবাদের দোষরদের উৎখাত করেন, বিতাড়িত করেন। আপনি একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে সরকার প্রধানের চেয়ারে বসিয়ে আপনি কেন আবার নিজে দায়িত্ব নেবেন? ওয়াই? তাহলে এই সরকারের কাজটা কি? এই সরকারকে বলেন যে আপনার বাসায় চলে যান, যা করার আমরা করবো। বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা বলো যে ভাই ঠিক আছে, সরকার আপনারা 6 মাস চালিয়েছেন, এখন বাসায় যান, যা করার আমরাই করবো, সেটা বলে দেন। ফাইন, নিয়মের মধ্যে ঢুকালেন, আবার নিজেরাই যা ইচ্ছা তাই করবেন। হোয়াট ইজ দিস? এই সরকারের উচিত প্রত্যেকটা দশকে বাংলাদেশ থেকে উৎখাত করা, বিতাড়িত করা, প্রত্যেকটা জায়গা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই সরকার পারে নাই। কেন পারে নাই? পারবে না, এদের ফিটনেস নেই, যোগ্যতা নেই, কোয়ালিটি নেই। আওয়ামী দোষরকে উপদেষ্টা বানাবেন আর বলবেন যে আওয়ামী আস্তানাগুলো ভেঙে দেন, চুরমার করে দেন। এর চাইতে ভণ্ডামি, দ্বিচারিতা আর কিচ্ছু হতে পারে বলে আমি মনে করি না। আগে ফারুকিকে সরান, আওয়ামী দোষরদের সরান, তারপরে বোলডোজার নিয়ে সব আস্তানা ভেঙে ফেলেন।
স্যালুট জানাবো। জি, মানে জি, ফ্যাসিবাদের দোসরদের নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবে, জি, ফ্যাসিবাদের আপনাদের দোসরদের ধন্যবাদ। নিয়ে ফ্যাসিবাদ আমি মুক্ত আমি বাংলাদেশের স্বপ্ন দেখছে। জি, প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব ফারুক হাসানের সাথে? ফারুক হাসান অনেক কথাই বলেছেন, এবং রাকিবুল ইসলাম রাকিবও প্রায় কাছাকাছি কথা বলেছেন ফারুক হাসানের সাথে, যে সরকারের অনেক ব্যর্থতা রয়েছে, যে কারণেই আসলে এই ধরনের বিষয়গুলি করতে হচ্ছে। আমিও প্রশ্ন করেছিলাম জনাব হাসান আব্দুল্লাহর কাছে, হাসান আব্দুল্লাহ তার জায়গা থেকে স্পষ্ট করবার চেষ্টা করেছে। আমরা নরেন্দ্রনাথ মজুমদারের কথা শুনতে চাই। এবং প্রিয় দর্শক, আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন আপনাদের জায়গা থেকে। আপনাদের কমেন্ট গুলি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা আমাদের মন্তব্য বক্সে আপনাদের মতামতগুলি জানাবেন, আর বিশেষ করে অনুষ্ঠানটাকে শেয়ার করবেন। আমি নরেন্দ্রনাথ মজুমদার যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে, আপনাকে দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছেন এখন আপনি? দাদা শুনতে পাচ্ছি। জি, জি, আপনি বলবেন নরেন্দ্রনাথ মজুমদার, আপনি বলবেন। শুনেছেন, সবার কথা শুনেছেন। ভারতের কলকাতায় বসে আমরা দেখতে পাচ্ছি যে আগে সরকারের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ সাবেক ক্ষমতাশীলরা মিটিং করেছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আসলে এই সারা দেশব্যাপী যা কিছু হচ্ছে, পিরোজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ঘটনা ঘটেছে। এটিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করা হচ্ছে শুনতে চাই। শেখ হাসিনা, নমস্কার সকলকে। শেখ হাসিনা 5ই আগস্টে চলে যাওয়ার পর থেকে ভারত কিন্তু একটা সেকেন্ডও বসে থাকি নাই। তারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য মানে উঠে পড়ে লেগেছে। এবং বলা হয় যে ভারত যদিও সেকুলার কান্ট্রি, মানে অঘোষিত হিন্দু রাষ্ট্র, সেখান থেকে তারা বাংলাদেশের সমস্ত হিন্দুদের যদি বলি দিতে হয়, তাও তারা শেখ হাসিনাকে পুনর্বাসন করবে, এরকম একটা বিষয়। আর সেখানে যাদেরকে নিয়ে মিটিং করছে আমাদের গোয়েন্দা তথ্য, তার মানে কি বাংলাদেশের হিন্দুরা যারা আছে ওইটা ম্যাটার না, শেখ হাসিনাই সবচেয়ে বড় ম্যাটার? অবশ্যই শেখ হাসিনা বড় ম্যাটার, কিন্তু আমি এখানে রাকিব ভাই, হাসনাত ভাই আর ফারুক হাসান, এটার কারণ কি, এটা কারণ কি যদি বলতেন? হ্যাঁ, বলেন বলেন। আমি এই সেকেন্ডটা বলে নিই। রাকিব ভাই, হাসনাত ভাই আর ফারুক হাসান ভাই, তিনজনের মধ্যে একটা হতাশ যে বেনজির বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতি বা একজন কর্মকর্তা, শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় তার নির্বাচনী এলাকায় হিন্দুদের জায়গা দখল করে সে রিসোর্ট বানাইছে। সেই রিসোর্ট শেখ হাসিনা থাকা অবস্থায় ডিসি দখল নিছে, সে পালাইছে অবস্থায়। এই একটা কথা রাকিব ভাইও বললো না। জি, জনাব মজুমদার, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না জনাব নরেন্দ্র মজুমদার, আপনাকে শুনতে পাচ্ছি না। ভারতের বিষয় আমি বলতেছি, জি, হ্যাঁ বলুন। ভারতের যে বিষয় বলছি, ভারতালারা এখন ভারতের সংকুচিত শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কথা বলছিলাম যে সারা দেশব্যাপী যে তাণ্ডবগুলি হচ্ছে এবং 32 যে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এর আসলে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা, এখানে অনেক ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি। সেই ষড়যন্ত্র আসলে কত? হ্যাঁ বলুন নরেন্দ্র মজুমদার, প্লিজ। দাদা ওই যে ডিস্টার্ব দিচ্ছিল, বলছে এই বাংলাদেশের মানে শঙ্কুদেব পান্ডা বিজেপির মুখপাত্র, তিনি বলতেছেন বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোকে কেন্দ্র শাসন করতে, কিন্তু বাংলাদেশ লাগোয়া যে ত্রিপুরা আছে, আসাম আছে, সেটা কিন্তু বলতেছে না। কারণ কি, আসামে বিজেপি সরকার, ত্রিপুরায় বিজেপি সরকার, মেঘালয় তাদের সরকার। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার জন্য হিন্দুদের ট্রাম্প কার্ড ব্যবহার করা উচিত। এর জন্য তারা বাংলাদেশের তিলকে তাল বানায় খবর প্রচার করা, মিথ্যা খবর প্রচার করা, এই ইস্যুগুলো দিচ্ছে। তারপরে পাকিস্তানে 25,000 মাদ্রাসা আছে, ঠিক তারা বলতেছে ভারতের পশ্চিম হলো 25,000 মাদ্রাসা, যদি বিজেপি ক্ষমতা না আসে তাহলে পশ্চিম আলো বাংলাদেশ হয়ে যাবে। এটা বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, সে হচ্ছে সাবেক ইন্টেলিজেন্স কর্মকর্তা। তো রক্তিম দাস বলতেছেন কি, জিনুস 5ই আগস্টের পরে বাংলাদেশ সব জঙ্গি ছেড়ে দিয়েছে, তারা সব পশ্চিম বাংলায় চলে গেছে। কিন্তু ওই রক্তিম দাস জানেন না যে বাংলাদেশের সব লোক পলায় ভারতে আছে। রক্তিম দাস সাংবাদিক, অবশ্যই জানে, তাদের কথা কিন্তু বলতেছে না। তারপরে তারা এতদিন বলে আসছে সুকান্ত মজুমদার বিজেপি প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট, তারপরে যে নাম কি শুভেন্দু অধিকারী, যে তিনি বিরোধী দলের নেতা, এদের একটা কথা কি, ভারত ধর্মশালা নয়, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, মুসলমানদের ব্যারিকেড দিতে হবে। আরে বাবা, মুসলমানদের ব্যারিকেড দিতে হবে, শেখ হাসিনা কি মুসলমান না? শেখ হাসিনা বাবা বাংলাদেশের সবচেয়ে বড় সম্প্রদায়, শেখ হাসিনা সবচেয়ে বড় সম্প্রদায়, শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাবা এই দেশের সবচেয়ে বড় সম্প্রদায়। জামাত আমাদের সরাসরি শত্রু। যদি বলা হয় হিন্দুদের কি, তারা মুসলিম, আমরা হিন্দু।
যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু কই, তারা তো আমাদের ক্ষতি করে না। এই দেশের হিন্দুদের ব্যবহার করে সবচেয়ে বেশি ক্ষতি করছে এই আওয়ামী লীগ, এবং এটা সাপোর্ট করছে ইন্ডিয়া। বাংলাদেশের এখনো হিন্দুদের যে বেশিরভাগ লোকজন শুধু আওয়ামী লীগ সমর্থন করে, এর একটা কারণ ইন্ডিয়া। কারণ তারা দেখে ইন্ডিয়া তাদের বাবা, সে বাবারা কাদের সমর্থন করছে, তারা তাদের সমর্থন করছে। ব্যক্তিগতভাবে বিগত 17 বছরে হাজার হাজার মঠ মন্দির ভাঙচুর, এই সব শেষ করে দিয়েছে এই আওয়ামী লীগ আমলে। তা নিয়ে হিন্দুদের কোনো মতামত নাই। ভারত যাকে সাপোর্ট করে, বাংলাদেশের হিন্দুরা তাদের সাপোর্ট করে। আর ঠিক সেই সুযোগটা কাজে লাগাইয়া ভারত তাদের ইন্টারনাল ইস্যু, ইন্টারনাল রাজনীতি, ভৌগোলিক অবস্থান এগুলো ঠিক রাখার জন্য এদেশের হিন্দুদের বলি দেয়, এবং হিন্দুরা সেই ফাঁদে পা দেয়। তাই যদি না হবে, বলতে সব জঙ্গি ছেড়ে দেয়। এই যে কল্যাণীতে আজকে একটা বাজি কারখানায় বোমা ব্লাস্ট হয়েছে বিস্ফোরণে, সেখানে মারা গেছে। সেখানে স্থানীয় বিধায়ক অম্বিকাচরণ গেছে, তাকে সেখানে মারিয়ে ধরে উঠার পরে পুলিশ ধরে নিয়ে গেছে। জাস্ট পশ্চিমবাংলার একজন বিধায়ক, লয়াল অ্যাসেম্বলি মমতার সদস্য। সেই লোকটা কিন্তু ইউনুসির লোক যে মারছে, বাংলাদেশের লোক যে মারছে, তারা যেগুলো বলে তাকে লোক তাকে মারছে। এখন তাদের বা কি করে বোঝাবো, আমাদের হিন্দুদের বা কি করে বোঝাবো, আমাদের হাসনাত ভাই রাকিব ভাই ভাইদের বা কি করে বোঝাবো? মূল পয়েন্টে তো কেউ আসতেছে না, যার কথা সবাই বলতেছে। এইখান থেকে আমাদের বেরোতে হবে। তবে এবার একটা কথা ভালো লাগছে আমার, রাকিব ভাই, জাতীয় ঐক্যমত। ভারতের একটা গুণ দেখবেন দাদা, মানে তারা যে কোনো পরিস্থিতিতে, যখনই সর্বদলীয় একটা বৈঠক নামের একটা ইস্যু আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই হাত মিলায়। মমতা মোদীকে দেখতে পারে না, মোদী মমতাকে দেখতে পারে না, লালু প্রসাদের ছেলে নীতিশকে দেখতে পারে না, নীতিশ নাম কি হয় ওই যে যোগীকে দেখতে পারে না। কিন্তু না, যখনই হোক শেখ হাসিনার ইস্যু, সবাই কিন্তু শেখ হাসিনা কিন্তু মোদীর প্রোডাক্ট না, শেখ হাসিনা কংগ্রেসের প্রোডাক্ট। অথচ ভাবতেছে কি মোদী চলে যাওয়ার পরে কংগ্রেস আসলে মনে হয় মানে বিএনপির সুবিধা হতো না, বিএনপি সেই সুবিধা পায় নাই, আর কালকে কংগ্রেস আসলে সুবিধা পাবে না। এখানে আমাদের মোদীও ইস্যু না, রাহুল ইস্যু না, আমাদের ইস্যু ভারত আর আমাদের দেশ বাংলাদেশ। আমাদের সবার সম্মিলিত এক হইয়া ভারতকে কড়া জবাব দিতে হবে। আর এটার যে বিষয়টা ওই জি, এখন আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগকে আবার আওয়ামী লীগ নিজেরা সংগঠিত হওয়া, আপনি দেখেছেন যে আওয়ামী লীগের নিজেরা যে মিটিং করেছে, তারা বিভিন্ন জায়গায় নিজেদের লোকজনকে সেট করছে, আবারও তারা কর্মসূচি দেওয়ার জন্য পরিকল্পনা করছে। এই সম্ভাবনাটাকে আপনি কি বলেন? তাদের প্রতি কোনো মেসেজ আছে কিনা? তাদের ফিরে আসার সম্ভাবনাও কতটুকু আছে বলে মনে করেন? এত কিছুর পরেও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কোনো অনুশোচনা বোধ নেই, তার বক্তব্যের কারণে 32 নম্বরে এত বড় আঘাত আসলো, এখনো পর্যন্ত মানুষ অনেক ক্ষুব্ধ। এইসব নিয়ে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনার 2 লাইন শুনতে চাই শেষ। আওয়ামী লীগের জনসমর্থন বলতে তেমন কিছু নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমর্থন হচ্ছে ইন্ডিয়া। মানে আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়া ব্যাক পলিটিক্যাল পার্টি, মানে বাংলাদেশের জাতীয়তাবাদী তাদের প্রতি কিছু নাই। ইন্ডিয়া দর্শক শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে এই বাংলাদেশকে সংস্কার করা ইউনূসের দ্বারা সম্ভব না। অর্থাৎ ডক্টর ইউনূস তিনি যদি একা চেষ্টা করে তাহলে সেটি সংস্কার করা কখনো সম্ভব না। তবে সংস্কার হতে হবে আমাদের সবার আগে, তারপরে কিন্তু সংস্কার হবে। তবে এখানে তিনি কিন্তু যে বিষয়টি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দেশের মানুষ সংস্কার না হই তাহলে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা বা সমন্বয়ক রয়েছে তাদের দ্বারা সংস্কার করা কখনো সম্ভব নয়। আর সবচেয়ে আরেকটি কথা যেটি বলতে চাইছিলাম যে ছবি তুলে আমরা দেখি অনেকে নেতাকর্মীদের সাথে ছবি তুলে তারা কিন্তু সেই যে একটি দাপট, আমার সাথে অমুকের পরিচয়, অমুকের বাড়ির সাথে আমার বাড়ি, সেই যে একটি অপব্যবহার সেটি কিন্তু করে যাচ্ছে মানুষ, বা যে দুর্নীতি, এটিও এক ধরনের দুর্নীতি। কারণ দেখা যাচ্ছে তখনই কিন্তু তাদের নামগুলো ব্যবহার করে যারা ছবি তুলে রাখে বড় বড় নেতাদের সাথে, বা যারা সামাজিক যোগাযোগে ভাইরাল বা গ্রহণযোগ্যতা, তাদের সাথে ছবি তুলে তারা কিন্তু অসৎ কাজে সেগুলো ব্যবহার করে। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু জুলাই আগস্টের পর আমরা দেখছি দেশের যে পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিক এখন পর্যন্ত হয়নি। তবে আমরা যদি সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পরিবর্তন করতে পারি তাহলে এই দেশ শান্তিতে চলবে, এতে কোনো সন্দেহ নেই।